খুবই গুরুতর। বিয়ে হয়ে যাওয়ার পরেও 3-4 মাস বা 5-6 মাস পরেও স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সেক্সুয়াল বা শারীরিক মিলন হয়নি। নমস্কার বন্ধুরা, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিভোর্স নিয়ে। তো অনেক ভিডিও আমি করে দিয়েছি। এইবারে কিছু সংখ্যক মানুষ আমার সঙ্গে লিগাল ডিসকাশন করেছে। লিগাল ডিসকাশন করে তারা আমাকে একটা পয়েন্ট বলেছে যে স্যার আমাদের বিয়েটাই তো ঠিকমতো হয়নি। দেখুন, এটা একটা ক্যাজুয়াল কথা যে আমাদের বিয়েটাই তো ঠিকমতো হয়নি। তাহলে বিয়েটা ঠিকমতো হয়নি, তাহলে ডিভোর্সটা কি করে হবে? এখানে একটা চিন্তার ব্যাপার আছে। তারা দেখুন, সবাই, আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, সবাই তো আর আইন কানুন নিয়ে পড়তে বসে যাবে না নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে। সবারই নিজস্ব একটা কাজ থাকে, আমারও নিজস্ব কাজ থাকে। তাও আমি আপনাদের জন্য সময় বাঁচিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো বানিয়ে দিই, এবং এটা আমার একটা দায়িত্ব। সুতরাং যে কথাটা আমাকে বলেছে তার কিছু সলিউশন আমি বলে দিয়েছি তাদেরকেও। সুতরাং বিয়েটাই ঠিক মতো হয়নি, তাহলে ডিভোর্স হবে কি করে? সুতরাং আজকে আমি আপনাদেরকে ডিভোর্স নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমি আপনাদেরকে এমন একটা কথা বলবো যেটা শুনলে আপনাদের অনেকের প্রবলেম সলভ হয়ে যাবে। অনেকের প্রবলেম সলভ হয়ে যাবে। যেটা হচ্ছে, ডিভোর্স তো ছেড়েই দিন, ডিভোর্স তো অনেক দূরের কথা। আপনাদের যে বিবাহটা হয়েছে সেটাকে নাল অ্যান্ড ভয়েড, নালিটি অফ ম্যারেজ, মানে আপনাদের যদি বিবাহতে কোনো রকম গন্ডগোল থেকে থাকে তাহলে আপনাদের ম্যারেজটাকে শূন্য করে দেওয়া হবে। এবার আপনি বলবেন স্যার ম্যারেজটাকে শূন্য করে দেওয়া হবে মানে? এখানে শূন্যের ব্যাপার আসছে কেন? তার মানে কোর্টের চোখে, আইনত কথাবার্তা একটু এরকমই হয়, কোর্টের চোখে আপনাদের কোনোদিন বিয়েই হয়নি। তাহলে আপনাদের যদি কোনোদিন বিয়ে না হয়ে থাকে তাহলে সেখানে there is no question of divorce, তাহলে সেখানে ডিভোর্সের কোনো ব্যাপার নেই। তাহলে আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিয়েই ঠিক মতো হয়নি, তা ডিভোর্সের কি ব্যাপার আছে। তাহলে এবার আপনারা আমাকে কোশ্চেন করবেন, তাহলে স্যার আপনি বলে দিন যে বিয়ে ঠিক মতো হয়নি সেগুলোর কি সেকশন আছে এবং সে ব্যাপারটা কি আছে খুলে বলুন। ডেফিনেটলি বলুন যে নালিটি অফ ম্যারেজ বা নাল অ্যান্ড ভয়েড অফ ম্যারেজ, মানে বিয়ে হয়নি আপনাদের, আইনের চোখে আপনাদের বিয়ে হয়নি, কোর্টের চোখে আপনাদের বিয়ে হয়নি। এই জিনিসটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেকশন 11 এবং 12-এ বলা হয়েছে। সেটা আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো, বিবরণটা ডেসক্রিপশনও দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন। সেকশন 11 এবং 12-এও বলা হয়েছে যে কোনটাকে ভ্যালিড ম্যারেজ বলা হবে, মানে কোনটাকে একদম সঠিক বিয়ে বলা হবে, আর কোনটাকে বলা হবে যে বিয়ে এদের মধ্যে হয়নি, এদের মধ্যে বিয়ে জিরো, মানে এরা কোনোদিনই আইনের চোখে এদের বিয়ে হয়নি। ডেফিনেটলি আপনিও স্বাধীন, ওয়াইফও স্বাধীন, স্বামীও স্বাধীন, ডিভোর্সে কোনো ব্যাপার নেই। তাহলে এবারে সেকশন 11-এর মধ্যে যে সেকশন 5 আছে, সেকশন 5-এর 1 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট এবং 5 নম্বর পয়েন্টে কি কি বলা হয়েছে ভালো করে শুনুন। আপনার সঙ্গে এমন একজনের বিয়ে হয়ে গেছে যে আগে বিবাহিত ছিল। তাহলে আপনাকে যখন সে বিয়ে করেছে, আমি ছেলেদের কথা বলছি না, মেয়েদের কথা বলছি, কোনো ছেলেও এরকম করতে পারে, কোনো মেয়েও এরকম করতে পারে। আপনার সঙ্গে যখন বিয়ে হয়েছে তখন আপনি জানতেন না যে অন্য পক্ষের আগে বিয়ে ছিল। বিয়ে করার পরে আপনি জানতে পারলেন যে আগের পক্ষে তার বিয়ে আছে। সুতরাং এই ক্ষেত্রে আপনি যখন জানতে পেরে যাবেন যে তার আগে বিয়ে ছিল, তখন আপনি কোর্টে অ্যাপ্লিকেশন দিয়ে আপনার যে বিয়েটা আছে সেটাকে জিরো
বা নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারে, মানে আপনাদের আইনের চোখে বিয়ে হয়নি। তাহলে প্রথম কন্ডিশন বলে দিলাম। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে আমরা হিন্দু, আমাদের হিন্দুদের মধ্যে অনেক রকম নিয়ম কানুন আছে যে ভাই বোনদের বিয়ে হতে পারে না। সুতরাং এই জিনিসটা মনে রাখবেন, যদি ভাই বোনের মধ্যে বিয়ে হয়ে যায়, এরকম কিছু জেনারেশন ওয়াইজ ব্যাপার থাকে, সেই জেনারেশনটাও আমি আপনাকে বলে দেবো। ঠিক আছে, কয়েকটা জেনারেশন, আগের জেনারেশন, পরের জেনারেশন, এরকম জেনারেশনের ব্যাপার থাকে। সুতরাং ওভারঅল মিলিয়ে যে এরকম ভাই বোনদের মধ্যে বিয়ে হয়ে গেল, বা আত্মীয়, একটু খুব কাছের আত্মীয় যাদের মধ্যে ভাই বোনের রিলেশন আছে তাদের মধ্যে বিয়ে হয়ে গেল, সেই বিয়েটাও কিন্তু নাল অ্যান্ড ভয়েড করা যেতে পারে। মানে তাদের মধ্যে বিয়ে হয়নি, সেই বিয়েটাকে নাল অ্যান্ড ভয়েড করা যেতে পারে। তাহলে প্রথমে কি বললাম? প্রথমে বললাম আগে পক্ষ যদি বিয়ে থাকে, কোনো পক্ষের যদি আগে বিয়ে থাকে, আর সেকেন্ড হচ্ছে ভাই বোন খুবই ক্লোজ আত্মীয় স্বজনের মধ্যে যদি বিয়ে হয়ে যায়, ভাই বোনদের মধ্যে যদি বিয়ে হয়ে যায়, সেটা চলবে না, সেটা নাল অ্যান্ড ভয়েড হতে পারে। সেকশন 11-এর ব্যাপারটা আমি আপনাকে বলে দিলাম। এবার আমি আসছি সেকশন 12-এর যে নিয়মটা আছে বিয়ের নাল অ্যান্ড ভয়েড, মানে বিয়েটা ঠিকমতো হয়নি, সেকশন 12 কি বলছে সেটা আমি আপনাকে ভালোভাবে বলে দিচ্ছি। সেকশন 12-এর 4টে নিয়ম আছে। 4টে নিয়ম বলতে প্রথম নিয়মটা খুবই গুরুতর। প্রথম নিয়মটা হচ্ছে, ধরুন বিয়ে হয়ে যাওয়ার পরেও 3-4 মাস বা 5-6 মাস পরেও স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সেক্সুয়াল বা শারীরিক মিলন হয়নি, যে কারণেই হোক, হয়তো মেয়ের কোনো গন্ডগোল আছে বা ছেলের কোনো গন্ডগোল আছে, এরকম যদি বিয়ের কিছুদিন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যদি এরকম হয় যে তাদের মধ্যে কোনো রকম শারীরিক সেক্সুয়াল রিলেশন তাদের মধ্যে হয়নি বা হতে পারছে না, কোনো রকম অসুবিধা আছে, এরকম যদি ঘটনা ঘটে, তখন যে কোনো পক্ষ কোর্টেতে অ্যাপ্লিকেশন দিতে পারে যে তাদের বিয়েটা নাল অ্যান্ড ভয়েড করে দেওয়ার জন্য। তাহলে এই জিনিসটাকে বলা হয় ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে হচ্ছে যে স্বামী স্ত্রী তাদের বিয়ে হয়ে গেছে, তাদের মধ্যে কোনো রকম সেক্সুয়াল রিলেশন হয়নি, মোটামুটি 6 মাসের মধ্যে কোনো সেক্সুয়াল রিলেশন হয়নি। কি কারণে হয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো রকম রিলেশন হচ্ছে না, শারীরিক কোনো রকম রিলেশন হচ্ছে না, আপনারা নাল অ্যান্ড ভয়েডের জন্য কোর্টের কাছে অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারেন। হলো 1 নম্বর নিয়ম। এবার 2 নম্বর নিয়মটা বলি। 2 নম্বর নিয়মটা হচ্ছে, ধরুন এরকম বিয়ে হয়েছে যার কোনো মেন্টাল প্রবলেম আছে, কিছুটা পাগল টাইপের মেন্টালিটির প্রবলেম আছে, হঠাৎ করে মেন্টাল প্রবলেম হয়ে যায় নানা রকমভাবে। ঠিক আছে, পাগল না, অথচ সেরকম বিহেভিয়ারটা আমাদের নর্মাল মানুষের মতো না। ঠিক আছে, এরকম যদি বিয়ের পর দেখা যায় যে একটা মেন্টাল প্রবলেম আছে, ছেলেরই থাকুক মেয়েরই থাকুক, তখন কিন্তু নাল অ্যান্ড ভয়েডের অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে এই ব্যাপারেই আছে যে বাচ্চা করতে অসক্ষম, ছেলেরা হতে পারে মেয়েরা হতে পারে। অনেক সময় এরকম ব্যাপার হয়, জানেন তো, অনেক সময় ছেলের মা বাবা হয়তো জানে যে ছেলের কিছু প্রবলেম আছে, যে আমার ছেলে হয়তো কোনোদিনই বাচ্চা কাচ্চা করতে পারবে না, এটা মা বাবারা জেনেই যায়। ঠিক আছে, এরকম মেয়ের মা বাবাও জানতে পারে যে আমাদের মেয়ের কিন্তু বাচ্চা কাচ্চা হওয়াতে খুব প্রবলেম আছে বা বাচ্চা কাচ্চা হবে না, তাও কিন্তু তারা বিয়ে দিয়ে দেয়। সুতরাং এরকম যদি বাচ্চা কাচ্চার অক্ষমতা থাকে, ছেলেরই থাক আর মেয়েরই থাক, সুতরাং এরকম যদি অক্ষমতা থাকে তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি নাল অ্যান্ড ভয়েডের জন্য কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন। তাহলে 2 নম্বর পয়েন্ট গেল। এবার আসছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, ধরুন ছেলে কিংবা মেয়ে বিয়ের সময় তাদেরকে খুব শিক্ষিত হিসাবে দেখানো হয়েছে। ধরুন মেয়েকে বললো এমএসসি পিএইচডি করা, ছেলেকে বললো এমএ এমফিল, এরকম
বিভিন্ন রকম কথাবার্তা বা এরকম জাল সার্টিফিকেট দেখিয়ে ছেলে মেয়ের বিয়ে করানো হয়ে গেছে। কিন্তু বিয়ের পর দেখা যাচ্ছে ছেলে পক্ষই বলুন মেয়ে পক্ষই বলুন, সে হয়তো সেই যেটা সার্টিফিকেট দেখিয়েছে, যেভাবে বিয়ে করানো হয়েছে, যে বিয়ের সময় যে শিক্ষার কথা তাদের বলা হয়েছিল, ছেলে পক্ষই মেয়ে পক্ষই হোক, সেরকম তাদের মধ্যে কোনো ব্যাপারই নেই। সেই শিক্ষাটা সম্পর্কে তারা কিছু জানেই না। সুতরাং এটা কিন্তু অবশ্যই একটা বেআইনি ব্যাপার। কারণ এখানে কিন্তু মেয়ে বা ছেলের ভুল শিক্ষা দিয়ে, ভুল শিক্ষার প্রমাণ দিয়ে কিন্তু বিয়ে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু আপনি এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারেন। আবার অনেক সময় হয় কি, যে ধরুন ছেলেকে বলা হলো যে ছেলে খুব ভালো চাকরি করে, 30-40-50 হাজার টাকা মাইনে পায়, 70,000 টাকা মাইনে পায়। বিয়ের পর দেখা গেল সে তো চাকরি করে না, তার যে চাকরির কথাটা বলা হয়েছিল সেটা টোটালি মিথ্যা কথা বলা হয়েছিল, সে কোনো চাকরি করে না। ঠিক আছে, এটা দেখুন মেয়ের বাবা মায়ের অবশ্যই উচিত, যেটা আমার একটা সাজেশন, যে মেয়ের বাবা মায়ের অবশ্যই উচিত যে যখনই আপনি যখন কোনো আপনার মেয়ের যখন বিয়ে দেবেন, ডেফিনেটলি এগুলো একটু চেক করে নেবেন, এগুলোটা অবশ্যই চেক করে নেবেন। আর বিশেষ করে ইন্টারনেট থেকে যেসব সাইটগুলো আছে, সেসব সাইট থেকে যখন সম্পর্ক আপনাদের হয়, সেখানে কিন্তু গন্ডগোলটা বেশি বাঁধে, সেখানে গন্ডগোলটা কিন্তু খুব বেশি বাঁধে। সুতরাং আপনারা একদম ঠিক জায়গায় গিয়ে, ছেলের বাড়িতে গিয়ে তার সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন এবং ভেরিফিকেশন করে নেবেন। দেখুন বিয়ে হবে, সেটা নাল অ্যান্ড ভয়েড হবে, সে তো পরের ব্যাপার, কিন্তু আগেই যদি আপনি সাবধান হয়ে যান তাহলে তো ঘটনাটাই ঘটে না। সুতরাং এখানে একটা আপনাদের কিন্তু আমি নিয়ম বলে দিলাম, যদি এরকম দেখা যায় যে ছেলে চাকরি করে না, কিন্তু বিয়ের আগে অনেক কিছু বলা হয়েছিল তার নামে, তার চাকরি করে, তিনি এই কোম্পানিতে আছে, তার এত টাকা মাইনে, সুতরাং এরকম যদি করা হয় তখন কিন্তু বিয়েটা নাল অ্যান্ড ভয়েড করা যেত। ওকে, বোঝা গেছে? আজকে অনেকগুলো পয়েন্ট বলছি, সবগুলো পয়েন্ট আস্তে আস্তে আপনারা শুনবেন। আবার এরকমও প্রবলেম হতে পারে যে কারো কোনো স্কিন ডিজিজ আছে, যে দুজনে মেলামেশা করলে এক স্কিন থেকে অন্য স্কিনের ডিজিজটা চলে যেতে পারে। এরকম অনেকের স্কিন ডিজিজ থাকে, স্কিন ডিজিজটা লোকানো হয়, এবং স্কিন ডিজিজের জন্য কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। সুতরাং এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এরকম যদি প্রবলেম হয় স্কিন ডিজিজে, সেই গ্রাউন্ডেও কিন্তু আপনারা আপনাদের বিয়েটাকে নাল অ্যান্ড ভয়েড করতে পারে। তাহলে নেক্সট পয়েন্টে আসছে। নেক্সট পয়েন্টটা শুনলে একটু আশ্চর্যই হয়ে যাবেন। অনেকের এরকম ব্যাপার থাকে, ধরুন বিয়ে হলো, ছেলে মেয়ে বিয়ে হলো, মেয়ের এরকম বৈশিষ্ট্য থাকতে পারে বা ছেলের এরকম বৈশিষ্ট্য থাকতে পারে, নিজে নিজেই বক বক করে, কার সঙ্গে কথা বলে, কি কথা বলে, কোনো মোবাইল টোবাইলও নেয় না, কিন্তু জাস্ট নিজের মনে নিজে বকে যাচ্ছে। অনেকটা কিন্তু আমি আগের উদাহরণের মতোই বলেছি যে আনসাউন্ড মাইন্ডেড মানে ঠিক মেন্টালিটিটা ঠিক নেই। আরে নিজে নিজে কি কথা বলবে? হ্যাঁ আমি জানি অনেকে হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে টুকটাক কথা বলে, এটা একটা ভালো ফিচার, কিন্তু বসে আছে বক বক করেই যাচ্ছে, এটা বিয়ের আগে জানা যায়নি, বিয়ের পরে এরকম দেখা যাচ্ছে ছেলে বা মেয়ের মধ্যে। দ্যাট ইজ দ্য রিজন। আপনি এখানেও কিন্তু নানান ভয়ের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের বিয়েটা জিরো হয়ে যাবে, মানে আপনাদের আইনের চোখে বিয়ে হয়নি। হলো এই পয়েন্টটা। এবার আসছি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে, 4 নম্বর পয়েন্টটা খুব সাংঘাতিক। বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে ধরুন 1 বছর বা 2 বছর পরে বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা 9 মাস মায়ের পেটে থাকবে, সবাই আমরা থাকি ডেফিনেটলি, এটা তো বলার কিছু নেই, এটা সবাই আপনারা জানেন। কিন্তু আপনি যাকে বিয়ে করে নিয়ে আসলেন, যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলেন, 5 মাসের পরে বা 4 মাস পরে তার একটা বাচ্চা হয়ে গেল। ইট ইজ নট পসিবল। হয়তো এক্সেপশনাল কিছু কিছু খেলাও হতে পারে যে 6 মাস পরে একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে, সেটাও হতে পারে, কিন্তু 4 মাস পরে বাচ্চা হয়ে গেল বা 3 মাস পরে বাচ্চা হয়ে গেল, তখন যে বিয়ে করেছে, যে ছেলেটা বিয়ে করেছে, সে কি ভাববে? এবং সেটা ভাবাভাবিরও কোনো ব্যাপার নেই, সেটা তো ওর বাচ্চা নয়, ডেফিনেটলি 3-4 মাসে তো কোনো বাচ্চা হতে পারে না। এরকম যদি প্রেগনেন্ট থাকাকালীন কোনো মেয়েকে যদি বিয়ে করা হয় এবং সেই মেয়েটার জন্ম দিক, বাচ্চাটা কোনো ক্ষতি করতে হবে না, জীবনের দাম অনেক বেশি,
কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বলছি, যেটা আমাদের পয়েন্ট, সেটা হচ্ছে যদি এরকম বাচ্চা হয় তখন কিন্তু ছেলেপক্ষ এই বিয়েটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারে, অবশ্যই করে দিতে পারে। তাহলে এই হচ্ছে আজকের ইনফরমেশন। সুতরাং আজকের ইনফরমেশনটা আপনারা ভালো করে মনে রাখবেন যে কখন আপনারা ডিভোর্স তো ছেড়েই দিন, ডিভোর্স নিয়ে আজকে কোনো আলোচনাই নেই, কখন আপনারা আপনাদের বিয়েটাকে জিরো করে দিতে পারেন। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেকশন 11 আর 12 অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো করা যায়। যে ডিভোর্সের কথা তো ছেড়ে দিন, আপনার যদি এরকম কোনো রকম প্রবলেম আসে তখন আপনারা আপনাদের ভালো একটা অ্যাডভোকেট জোগাড় করে এই জিনিসটার জন্য কোর্টেতে একটা অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারেন এবং তারপরে দেখবেন কি রেজাল্ট হয়। ঠিক আছে, তো আমি আপনাকে নিয়মগুলো বলে দিলাম, যে নিয়মগুলো আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেকশন 11 আর 12 লেখা আছে। আমি আপনাকে সব ইনফরমেশনগুলো জানিয়ে দিলাম। তাহলে আজকে আপনারা খুব ভালো একটা ইনফরমেশন পেলেন। আপনারা ডিভোর্স করে তো খুব কথা বলেন, অনেক কথা বলেন, অনেক কমেন্ট করেন, অনেক ফোন করেন। আজকে একটা নতুন ব্যাপার বলে দিলাম, ডিভোর্স তো ছেড়েই দিন, বিয়েই হয়নি, আইনের চোখে আপনাদের বিয়েই হয়নি, মিটে গেল, অনেকটা সমস্যার সমাধান হয়ে গেল। এরকম প্রবলেম অনেকের থাকতে পারে, অনেকের থাকতে পারে। তখন এবার আপনারা চিন্তা করুন আপনারা কি করবেন। আর এই বিষয়ে যদি আমার সঙ্গে আলোচনা করতে হয় তাহলে আপনি দুপুর 3টা থেকে রাত্রি 12টার মধ্যে ফোন করবেন লিগাল ডিসকাশনের জন্য। তলাতে নাম্বার দেওয়াই আছে, কোন রকম প্রবলেম হলে আপনারা ফোন করতে পারেন আমার। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, একটু লম্বা হয়ে গেল ভিডিওটা, কিছু মনে করবেন না, তবে ইনফরমেশনগুলো কালেক্ট করুন, আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। থ্যাংক ইউ, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।